তুই এত খারাপ আগে জানতাম না। তোকে ভালো মনে করেছিলাম, কিন্তু তুই যে এত বড় চরিত্রহীন তা আগে জানতাম না। তুই বন্ধু নামে কলঙ্ক। তুই এইরকম জানলে কোনোদিনও তোর সাথে বন্ধুত্ব করতাম না। আসলে এটা তোর দোষ না, এটা তোর বাবা মায়ের দোষ। তোকে সঠিক শিক্ষা দিতে পারে নাই। আচ্ছা, এত ভালো মানুষের ঘরে তোর মতো চরিত্রহীনের জন্ম কিভাবে হলো সেটাই বুঝি না। এখন তো তোর জন্ম নিয়েও আমার সন্দেহ হচ্ছে। আর একটাও বাজে কথা বলবি না। যা বলার আমাকে বল। আমার বাবা মাকে নিয়ে একটা কথাও বলবি না। যা সত্যি তাই বলছি। চোরের আবার বড় গলা। তোর সাথে বন্ধুত্ব করা আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আর কোনোদিনও আমার সামনে আসবি না। যদি কোনোদিনও তোর এই নোংরা চেহারা আমাকে দেখাইস, তাহলে আমি নিজে আত্মহত্যা করব। থাক, আর তোকে আত্মহত্যা করতে হবে না। আর কখনো তোর সামনে আসবো না। এরপর আর চাইলেও আমার মুখ দেখতে পাবি না। আচ্ছা, সত্যি কি আমাকে না দেখে থাকতে পারবি? পারবো না কেন? তুই আমার কে রে? তোর এই নোংরা চেহারা দেখলে আমার বমি পায়। যত তাড়াতাড়ি পারিস তোর এই নোংরা চেহারাটা আমাকে দেখানো বন্ধ করিস। তোর এই পাপ চেহারাটা না দেখলেই বাঁচি। আচ্ছা, সরি রে, এতদিন তোকে ডিস্টার্ব করার জন্য। পারলে আমাকে ক্ষমা করিস আর ভালো থাকিস। তোর এই নোংরা চেহারাটা না দেখালেই ভালো থাকবো। আচ্ছা, তোর কথাই রাখবো। এই বলে সাকিবের বাসা থেকে বেরিয়ে আসলাম। রাস্তায় হাঁটতেছি আর দু চোখের অশ্রু বিসর্জন দিচ্ছি। এভাবে হাঁটতে হাঁটতে বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি বাবা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে দেখে আমার কাছে আসলো আর বলল, কোথায় ছিলে এতক্ষণ? আমি চুপ করে আছি। এতক্ষণ কই ছিলি? রাস্তা ছেলেদের মতো এত রাত বাহিরে কি করিস? আমার মান সম্মানের তো 12টা বাজিয়ে দিছিস। তোর বন্ধুরা বুয়েটে চান্স পাইছে আর তুই মেয়েদের সাথে ইফটিজিং করে দিন কাটাচ্ছিস। তোকে ছেলে বলতে আমার লজ্জা করে। আচ্ছা, রাস্তায় এত মানুষ মারা যায়, তোকে কি আল্লাহ তাআলা দেখতে পায় না? আব্বা, তোর ওই মুখে আমার নাম নেবি না। আজ থেকে তোর এই বাড়িতে খাওয়া বন্ধ। কেউ যদি ওকে খাবার দাও তো আমার চেয়ে আর খারাপ কেউ হবে না। এই বলে বাবা চলে গেল। আর আম্মা দূরে দাঁড়িয়ে কাঁদছে। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর সিমি আপু রুমে এসে খাবার দিয়ে গেল। দেখলাম ওর চোখেও পানি। খাবার দিয়ে চলে গেল। খাবার আর গলা দিয়ে নামলো না। সকালে যেতে হবে নতুন গন্তব্যে। এতক্ষণ কি হলো কিছুই বুঝলেন না তো? আসুন আপনাদের বুঝিয়ে দেই। তার আগে পরিচয়টা দিয়ে দেই। আমি সালাফি, বাবা মায়ের তৃতীয় ও সবচেয়ে ছোট ছেলে। বাবা মা আর বোনদের চোখের মণি। বড় বোনের নাম তুলি, মেজ বোনের নাম সিমি। বড় বোনের বিয়ের সম্বন্ধ চলতেছে। আমরা চারজন বেস্ট ফ্রেন্ড। বলতে গেলে আমরা চারজন, কিন্তু আত্মা একটাই, সাকিব, লিমা, সাব্বির আর আমি। এখন গল্পে আসা যাক। কলেজ জীবন আমাদের ভালোই চলছিল। লিমা আমার অনেক কেয়ার করত। বলতে গেলে ওর সব কথা আমার সাথে বেশি শেয়ার করত। প্রথমে বন্ধুত্ব থাকলেও আস্তে আস্তে আমার জীবনে লিমা অনেকটা জায়গা দখল করে নেয়। কিন্তু জানতাম না এটাই আমার জীবনে সবচেয়ে ভয়ঙ্কর আধার ডেকে আনতে চলেছে। একদিন কলেজ থেকে বাসায় যাচ্ছিলাম। হঠাৎ দেখি একটা মেয়ে আনমনে হাঁটছে। পিছনে একটা গাড়ি আসতেছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নাই। রিক্সা থেকে নেমে দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। এতে মেয়েটা ছিটকে গিয়ে রাস্তার পাশের পোলের সাথে বাড়ি খেয়ে অজ্ঞান হয়ে পড়ে গেল। মেয়েটার জামার কিছুটা অংশ ছিঁড়ে গেছে আর মাথা দিয়ে রক্ত পড়ছে। দৌড়ে মেয়েটার কাছে গিয়ে মাথাটা কোলে নিয়ে পাশের মানুষদের সাহায্য চাইলাম, কিন্তু সবাই ভিডিও করা নিয়ে ব্যস্ত। তাই মেয়েটাকে কোলে নিয়ে ছুটতে লাগলাম। পাশ দিয়ে যাচ্ছিল লিমা, সেদিকে আমার কোনো খেয়াল নাই। হাসপাতালে নিয়ে মেয়েটাকে ভর্তি করে মেয়েটার ফোন থেকে ওর বাসায় ফোন দিলাম। মেয়েটার আত্মীয় স্বজন আসলে আমি বাসায় চলে আসলাম। বাসায় আসতেই সন্ধ্যা হয়ে গেল। বাসায় আসতে দেখি আব্বা দরজায় দাঁড়িয়ে আছে। আমাকে আসতে দেখে কিছু না বলে আমার গালে সজোরে 2টা থাপ্পড় মারল। এরপর যা বলল তা শুনে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলাম না। বাসার গেটে আব্বা দাঁড় করিয়ে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলিস? কলেজে আব্বা। মিথ্যা বলতে তোর লজ্জা করে না? দিন দুপুর অন্য মেয়ের সাথে ডলাডলি করতে তোর লজ্জা করে না? একটা বারও আমার কথা ভাবলি না? আমার সম্মানের কথা ভাবলি না? আব্বা, আমি কি করছি? তুই কি করছিস জানিস না, তাই না?
কুলাঙ্গার কোথাকার, কি করছিস মনে নাই? দাঁড়া, আমি মনে করে দিচ্ছি। লিমা! আব্বা লিমা বলে ডাক দেওয়ার সাথে সাথে লিমা ঘর থেকে বেরিয়ে আসলো। দেখলাম ওর চোখে পানি। এই কুলাঙ্গারটা কি করেছে ওর মনে নেই, ওকে মনে করে দাও তো। লিমা ওর ফোন বের করে একটা ভিডিও চালু করলো। ভিডিওতে আমাকে আর ওই মেয়েটাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আমি মেয়েটাকে কোলে নিয়ে দৌড়াচ্ছি। মনে পড়েছে এবার কি অপরাধ করছিস? তোর মতো কুলাঙ্গার মুখটা দেখতেও ঘৃণা লাগছে। আব্বা আমার কথাটাকে শুনো প্লিজ। কি শুনবো তোর কথা? অপরাধ করেও তুই মুখে মুখে কথা বলছিস? আচ্ছা, তুই কি সত্যি আমার সন্তান? এই কথা শুনে মা কাঁদতে লাগলো। মায়ের কান্না দেখে আমারও চোখের পানি চলে আসছে। আজ আমার জন্য মায়ের সতীত্বের প্রশ্ন উঠেছে, আর একজন নারীর কাছে তার সতীত্বের দাম সবচেয়ে বেশি। আব্বা আমাকে যা বলার বলো, মাকে কিচ্ছু বলবে না। আমার সাথে রেগে কথা বলছিস? এত বড় সাহস তোর? দাঁড়া, তোর সাহস ছুটাচ্ছি। এই বলে আব্বা একটা লাঠি এনে এলোপাতাড়ি পিটাতে লাগলো। আমি শুধু কাতরাচ্ছি আর বলছি, আব্বা আমি কোনো খারাপ কাজ করি নাই, কিন্তু কে শোনে কার কথা? আব্বা মারতেই আছে। অন্যদিকে সিমি আপু মাকে ধরে কাঁদতেছে আর বলছে, মা, আব্বাকে মারতে মানা করো প্লিজ। এইভাবে মারলে ভাইয়া মরে যাবে। ও মা, তুমি তো মা, প্লিজ তুমি কিছু করো। মা কিছুই বলছে না, শুধু কাঁদছে। অন্যদিকে লিমা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দর্শকের মতো দেখছে, সাথে বড় আপুও। সিমি আপু কোনো উপায় না পেয়ে আব্বার পা জড়িয়ে ধরে বলছে, আব্বা প্লিজ ভাইয়াকে ছেড়ে দাও, আর মেরো না, ভাইয়া মরে যাবে। আব্বা তুমি দয়া করো। সিমি আপুর কথাই মনে হয় আব্বার কিছুটা দয়া হয়েছে, তাই আব্বা আমাকে ছেড়ে দিয়ে বললেন, আজ তোকে ছেড়ে দিলাম, কিন্তু তোর খাওয়া দাওয়া বন্ধ, তোর কলেজ যাওয়া বন্ধ, তোকে আর পড়তে হবে না। কেউ যদি ওকে খাবার দেয় তার জন্য কঠিন শাস্তি অপেক্ষা করছে। এই বলে আব্বা চলে গেল। মাও কাঁদতে কাঁদতে চলে গেল, সাথে বড় আপুও। সিমি আপু দৌড়ে এসে আমার মাথা ওর কোলে নিয়ে কাঁদতে লাগলো, আর লিমাকে বলল, একটু সাহায্য করো তো প্লিজ, ভাইয়াকে রুমে নিয়ে যাই। ওকে ছুতেও আমার ঘৃণা হয়, আর সাহায্য তো দূরের কথা। তোমরা না বেস্ট ফ্রেন্ড, তাহলে তুমি এসব বলছো কেন? বেস্ট ফ্রেন্ড? হাসালেন। ওর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড? ও মরলেও আমার যায় আসে না। চুপ, আর একটাও বাজে কথা বলবে না। আজকের জন্য অনেক পস্তাবে তুমি। এখন আমাদের বাসা থেকে বের হও। যাচ্ছি। আপনাদের বাসায় থাকতে আসি নাই। চরিত্রহীনের বোনের আবার বড় কথা। এই বলে লিমা চলে গেল। সিমি আপু আমাকে ধরে রুমে নিয়ে গেল আর ব্যান্ডেজ করে দিল। আমি আপুকে বললাম, সত্যি বলছি আপু, আমি কিছু করি নাই। আমার তোর উপর বিশ্বাস আছে। আচ্ছা দাঁড়া, তোর জন্য খাবার নিয়ে আসি। থাক আপু, খাবো না, একটু আদর করে দাও তো। আজ তোমার আদর খাওয়ার খুব ইচ্ছে করছে। আচ্ছা আয়। আমি আপুর কোলে মাথা রাখলাম, আর আপু আমার মাথায় হাত বোলাতে লাগলো। এইভাবে কখন যে ঘুমিয়ে গেছি মনে নাই। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ভাবছি খাবার টেবিলে যাব কি না। একবার ভাবলাম যাব না, আবার ভাবলাম কাল হয়তো আব্বা রাগের মাথায় বলেছে। 7-5 ভেবে চলে গেলাম খাবার টেবিলে। দেখলাম সবাই খাচ্ছে। আমি গিয়ে মাকে বললাম, আজকে আমাকে না ডেকেই খেতে শুরু করছো, খাবার দাও, খুব ক্ষুধা লাগছে। এরপর আব্বা যা করলো এর জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আব্বা আমাকে খাবার টেবিলে দেখে রেগে সব খাবার লণ্ডভণ্ড করে দিল। আমি যেন বাকশক্তি হারিয়ে ফেলছি। এরপর আমার কাছে এসে, জানোয়ার, তোকে না কাল বলছি এই বাইরে তোর খাওয়া বন্ধ, তাহলে তুই এখানে কেন? কথা কি কানে যায় না? আমি বলছি এই বাড়ি খাবার তোর জন্য নিষিদ্ধ, তাহলে এখানে এসেছিস কেন? আমি মাথা নিচু করে বললাম, ক্ষুধা লাগছিল তাই আসছি। আচ্ছা, তুই কি আমাদের একটু শান্তিতে থাকতে দিবি না? একটু শান্তিতে খেতেও দিবি না? আচ্ছা, এখানে আসার কি দরকার ছিল তোর? একদিন না খেলে কি মরে যাইতিস? এত বেহায়া কেন তুই? কাল এত কিছু হওয়ার পরও তোর গলা দিয়ে খাবার নামবে? তুই এত বেহায়া কোথায় থেকে হইলি বুঝলাম না। আমি আপুর কথা যেন বিশ্বাস করতে পারছিলাম না যে আপু আমাকে চোখে হারায় না, সে এই কথাগুলো বলছে। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। এসব তুই কি বলছিস আপু? ভাই নিজের বাসায় খাবে না তো কোথায় খাবে? না, ও এই বাসায় খাবে না। যে আমার মান সম্মান দিকে না তাকিয়ে একটা মেয়েকে নিয়ে রাস্তায় রঙ্গ করে বেড়ায়, সে আমার ছেলে না। আব্বা, আমি সত্যি খারাপ কিছু করিনি। আবার মুখে মুখে কথা, আজ তোর এমন হাল করব। এই বলে আব্বা মারতে থাকে।
একসময় আমাকে টেনে হিচড়ে রুমে নিয়ে দরজা বন্ধ করে দেয় আর বলে, এই রুমে যেন কেউ খাবার না দেয়, না হলে ব্যাপারটা খুব খারাপ হয়ে যাবে। আমি রুমের মেঝেতে বসে কান্না করছি। কতক্ষণ কাঁদছি মনে নাই, পেটের ক্ষুধায় মরে যাচ্ছি। হঠাৎ দেখি সাকিব কল করছে। কল করেই বলল, আজ কলেজে আসিস নাই কেন রে হারামি? দোস্ত প্লিজ কিছু খাবার আমার রুমের জানালা দিয়ে দিবি প্লিজ, আর কিছুক্ষণ এভাবে থাকলে মরে যাব। এভাবে বলছিস কেন, কি হয়েছে বল? প্লিজ দোস্ত দিয়ে যা। এক্ষুনি যাচ্ছি, একটু ওয়েট কর। কিছুক্ষণ পর সাকিব খাবার নিয়ে এসে জানালা দিয়ে দিল। আমি ঠিকমতো হাঁটতে পারছি না। আমার অবস্থা দেখে সাকিব কেটে দিল আর বলল, তোর এই অবস্থা কেন দোস্ত? কি হয়েছে তোর? কে তোর এই অবস্থা করেছে? প্লিজ বল দোস্ত। সব আমার ভালো মানুষের ফল রে। আচ্ছা তুই যা, আব্বা দেখলে খুব রাগ করবে। যা প্লিজ। সাকিবকে অনেক বুঝিয়ে পাঠিয়ে দিলাম। এইভাবে প্রায় 1 মাস চলল। সাকিব প্রতিদিন খাবার দিয়ে যায়। একদিন হঠাৎ দেখি কে জানি দরজা খুলে দিল। দরজা খোলার সাথে সাথে সিবি আপু দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমার চোখ দিয়ে পানি বের হচ্ছে না, কেন হচ্ছে না জানি না। পিছনে দেখলাম সাকিব আর মা দাঁড়িয়ে আছে। মা কেমন আছো? বেঁচে আছি কিনা দেখতে আসছো তাই না? দেখো মরি নাই, বেঁচে আছি। মা আমার কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল। এই দোস্ত তাড়াতাড়ি রেডি হয়ে নে, বাইরে যাব। আমি সাকিবের কথা শুনে স্তব্ধ হয়ে গেলাম। ও কি সত্যি বলছে? কি ভাবছিস? সত্যি বলছি, তাড়াতাড়ি নে, বাইরে যাব। চেহারা কি করে রাখছিস? সাকিবের কথায় বাহিরে যাওয়ার লোভটা সামলাতে পারলাম না। তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আয়নার সামনে গিয়ে নিজেকে চিনতে পারলাম না। মনটা খারাপ হয়ে গেল। সাকিব পিছন থেকে ঘাড়ে হাত দিয়ে বলল, মন খারাপ করিস না, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না। তুইও কি ওদের মতো মনে করিস আমি চরিত্রহীন? দুনিয়ার সবাই বললেও আমি বিশ্বাস করব না, আমি আমার বন্ধুকে চিনি। তাহলে লিমা চিনল না কেন? ওর কথা বাদ দে, ওর নামও আর বলবি না। আচ্ছা, আমিও তোমাদের সাথে যাব। ঠিক আছে আপু, চলেন। 3 জনে বাহির হলাম। রুমের বাহিরে দেখে আব্বা মাথা নিচু করে বসে আছে। আমাদের আসার শব্দ শুনে আমার দিকে কেমন করে যেন তাকালো। আমি দেখার সাহস পেলাম না। বাহিরে চলে আসলাম। বাহিরে বেরিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেললাম। আজ কতদিন পর খোলা আকাশ দেখলাম। বাহিরের মানুষজন কেমন করে যেন দেখছে। চল আগে সেলুনে যাব। 3 জনে সিএনজিতে এসে আগে সেলুনে গেলাম। সিমি আপু আর সাকিব অনেক কথা বলছে আমার মন ভালো করার জন্য। আমি শুধু শুনছি যে সেলুন থেকে 3 জনে একটা পার্কে গেলাম। সেখানে গিয়ে একপাশে 3 জনে বসলাম। সাকিব খাওয়ার জন্য কিছু আনতে গেল। আমি সিমি আপুকে বললাম, আমাকে বাহির করলে কেমনে আপু? সে অনেক কথা, পরে শুনিস। না, এখন শুনবো। আচ্ছা শোন তাহলে। আমি সাকিবকে অনেক অনুরোধ করি আব্বাকে রাজি করানোর জন্য। সাকিব প্রায় প্রতিদিন আব্বার কাছে আসে আর হাত পা ধরে অনুরোধ করে। আব্বা অনেকভাবে অপমান করে, কিন্তু সাকিব হাল ছাড়েনি। অবশেষে আজ পা ধরে অনেক অনুরোধ করে কান্না করে। অবশেষে আব্বা রাজি হয়। এত কিছু হয়ে গেল আর আমি জানতে পারলাম না। কি হয়ে গেল আর কি বুঝতে পারলি না? আমি সাকিবকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। সাকিব আমাকে সান্ত্বনা দিতে লাগলো। অনেকক্ষণে 3 জনে গল্প করলাম। তারপর 3 জনে উঠে বাহিরে আসতে যা দেখলাম নিজের চোখকেও বিশ্বাস করতে পারছিলাম না। দেখলাম লিমা একজনের সাথে, পার্কের একপাশে লিমা আর সাব্বির বসে আছে। লিমাকে দেখে ওর সাথে কথা বলার লোভটা সামলাতে পারলাম না। ওদের দিকে যেতে চাইলে সিমি আপু বাধা দিয়ে বলল, তুই ওদের কাছে যাবি না। আমি কোনো বাধা না মেনে ওদের কাছে চলে আসলাম। ওদের সামনে গিয়ে জিজ্ঞেস করলাম, কেমন আছিস তোরা? সাব্বির তাড়াতাড়ি আমার কাছে এসে বলল, আমরা ভালো আছি, তুই কেমন আছিস? এ কি হাল হয়েছে তোর? মাফ করে দিস ভাই। সাব্বির, তুই চরিত্রহীনের কাছে মাফ চাচ্ছিস কেন? আর ওর মতো রাস্তার কুকুরের সাথে কথা বলছিস কেন? তোকে না মানা করছি? লিমা এসব কি বলছিস? ঠিকই বলছি। আর তোর ওই নোংরা মুখে আমার নাম নিবি না। আর সাব্বির, তুই থাকলে থাক, আমি গেলাম। এই বলে লিমা কাঁদতে কাঁদতে চলে যেতে লাগলো। কেন কাঁদছে বুঝলাম না। সাব্বিরও পিছে পিছে চলে গেল। সিমি আপু আমাকে বলল, বললাম না ওদের কাছে যাস না, কথা শুনিস না কেন? আরে ধুর আপু, লিমা শয়তানি করলো। ওর সাথে অনেক দিন কথা বলি নাই তো, তাই রাগ করছে হয়তো। চলো বাসায় যাই। 3 জনে বাসায় চলে আসলাম। সাকিব আমাদের নামিয়ে দিয়ে চলে গেল। রাতে খাওয়ার কথা বলতে মা আসলো।
আয় বাবা, খেতে আয়। তোর সব প্রিয় খাবার রান্না করছি আজকে। আমার ক্ষুধা নাই মা, তোমরা খেয়ে নাও। সে কি কথা, না খেলে অসুস্থ হয়ে পড়বি। এতদিন না খেয়ে যখন মরি নাই, তাহলে আর মরবো না ইনশাল্লাহ। তোমরা খেয়ে নাও। আমার কথা শুনে মা কাঁদতে কাঁদতে চলে গেল। রাতে আর কিছু খেলাম না। পরের দিন সকালে ঘুমের মধ্যে কে যেন ডাকতেছে। চোখ খুলে দেখি সাকিব ডাকতেছে। উঠে বললাম, এই শালা, এত সকালে ডাকছিস কেন? এখনো ঘুমাচ্ছিস শালা? ঘড়ির দিকে তাকিয়ে দেখ কয়টা বাজে। আমি ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 25 বাজে। তাড়াতাড়ি রেডি হয়ে নে, কলেজে যাব। কলেজের কথা শুনে মনটা খারাপ হয়ে গেল। সাকিব বুঝতে পেরে বলল, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আব্বা মানবে না রে। তুই চিন্তা করিস না, আমি সব ম্যানেজ করে নেব, বললাম তো। এরপর রেডি হয়ে রুমের বাহিরে আসলাম। বাসা থেকে বাহির হওয়ার সময় মা বলল, কই যাচ্ছিস বাবা? আয় খেয়ে যা। কলেজে যাচ্ছি, আর আমার খাওয়ার ইচ্ছে নেই। মাথা নিচু করে বললাম। দেখলাম খাওয়ার টেবিলে আব্বা বসে আছে। সিমি আপু বলল, একদম এই কথা বলবি না। তুই কি অন্যের খাচ্ছিস নাকি? তুই তোর খাচ্ছিস, তাই বেশি কথা না বলে খেতে আয়। কিছু না বলে সাকিব সহ কিছু খেয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে। অনেক দিন পর আজ কলেজে গেলাম। সবাই কেমন চোখে যেন দেখছে। দূরে দেখলাম লিমা আর সাব্বির দাঁড়িয়ে আছে। সাকিবকে জোর করে ওদের কাছে নিয়ে গেলাম। ওদের সামনে গিয়ে বললাম, কিরে কেমন আছিস? কখন আসছিস কলেজে? আর দেখেও কথা বলছিস না কেন? আচ্ছা সাব্বির, চল। চলে যাচ্ছিস কেন? কি বলছিস শুনতে পাচ্ছিস না? কোনো রাস্তার কুকুরের সাথে কথা বলার ইচ্ছে আমার নাই। সাব্বির চল। মনটা খারাপ হয়ে গেল। দেখলাম লিমার চেহারা আর আগের মতো নাই, অনেকটা শুকিয়ে গেছে। আমার নীরবতা দেখে সাকিব বলল, চল ক্লাসে যাই। এরপর ক্লাসে গেলাম। ক্লাস শেষ করে বাহিরে এলাম। এসে দেখি লিমা আর সাব্বির কোথায় যেন যাচ্ছে। আমি ওদের সামনে গিয়ে বললাম, কোথায় যাচ্ছিস তোরা? সেই কৈফিয়ত কি আমি তোকে দিব? তুই কে আমার যে তোকে বলতে হবে? দিতে হবে, কারণ আমি তোর বেস্ট ফ্রেন্ড। হাসালি তুই। তোর মতো চরিত্রহীন আমার বেস্ট ফ্রেন্ড। আর কোথায় যাচ্ছি জানতে চাইলি না? আমি সাব্বিরকে ভালোবাসি, ওর সাথে পার্কে যাচ্ছি। আমি লিমার হাত ধরে বললাম, লিমা এরকম করিস না প্লিজ, মরে যাব। কুত্তার বাচ্চা, কথা তোর কানে যায় না? এরপর যদি কোনো দিন আমাকে টাচ করার সাহস করিস তো মেরে ফেলবো। এই বলে ওরা চলে গেল। আর আমি শুধু একটা কথাই ভাবছি, এই কি সেই লিমা? এত মানুষের মাঝে ও আমাকে থাপ্পড় মারতে পারলো। ওইখানে দাঁড়িয়ে ওইসব ভাবছি। সাকিব কোথা থেকে যেন এসে বলল, চল বাসায় যাই। ওকে কিছু বুঝতে না দিয়ে বললাম, চলো। এভাবে দিন চলতে লাগলো। প্রতিদিন বেহায়ের মতো লিমার সামনে যাই একটু কথা বলার জন্য, কিন্তু অপমান ছাড়া কিছু পাই না। একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম। কয়েকজন পুলিশ আমাকে তুলে নিয়ে যায়। তুলে নিয়ে অনেক টর্চার করে। সাকিব জানতে পেরে দ্রুত উকিল নিয়ে আমার জামিন করায়। পরে জানতে পারি লিমা নাকি আমার বিরুদ্ধে ইফটিজিংয়ের মামলা করছে। পুলিশ এমন টর্চার করে যে দাঁড়াতে পারছিলাম না। সাকিব ধরে ওর বাসায় নিয়ে যায় আর সিমি আপুকে ফোন করে সব জানিয়ে দেয়। এভাবে জীবন চলতে পারে না সালাফি, তুই বুঝছিস না কেন? ওকে খুব ভালোবাসি যে। তুই নিজেকে সংযত রাখ দোস্ত। দেখ, তোকে ঘুরে দাঁড়াতেই হবে, তোকে দেখিয়ে দিতে হবে তুই পারবি। পারবো দোস্ত, সব পারবো। আজকে থেকে আগের সালাফি মরে গেল। এইভাবে দুজনে অনেক কথা বললাম। 3 দিন পর আজ আমি সুস্থ। সাকিব সহ কলেজে গেলাম। লিমা আমাকে দেখে বলল, এখনো বেঁচে আসিস? তোর তো দেখি কই মাছের প্রাণ। এবার আমি তোমাকে ভালো ভাবতাম, কিন্তু তুমি যে এত নিচু মানসিকতার তা জানতাম না। ওই যে যেই কষ্ট আমাকে দিয়েছে তার 1000 গুণ কষ্ট ওকে দিব। ও তোকে কোনো কষ্ট দেয়নি, আর একদিন এই কাজের জন্য অনেক পস্তাবি তুই। সাকিব চল তো, ভালো লাগছে না। এইভাবেই নানাভাবে প্রতিদিন লিমা আমাকে অপমান করে, কিন্তু আমি আর কিছু মনে করি না। আর আমি এখন বাসায় থাকি। বলতে বলতে এইচএসসি পরীক্ষা চলে আসলো। পরীক্ষা দিলাম, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হইল। সে অনুযায়ী ফলাফলও আলহামদুলিল্লাহ ভালোই হলো। সবাই চয়েস দিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে, কিন্তু আমি আর সাকিব লন্ডনের এক মেডিকেলে চয়েস দিলাম। সেখানে আমার সিলেকশন হলো, আর সাকিবের হলো না। ও আমাকে অভিনন্দন জানালো।
আমি এই ব্যাপারটা কাউকে জানাতে বাধা করলাম। আমার এতদিন লেখাপড়ার খরচ সাকিব দিয়েছে। অন্যদিকে সাব্বির কেন জানি দুজনকে আসতে বলল। গিয়ে দেখি লিমাও ওর সাথে আছে। ওদের তিনজনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিলেকশন হয়েছে। আমার হয়নি শুনে লিমা বলল, ঢাকা বিশ্ববিদ্যালয় কি যেমন তেমন রাস্তার কুকুরের জন্য নাকি যে সবার চান্স হবে? আমি শুনে হাসলাম, সাথে সাকিবও হাসলো। তারপর আমি বললাম, আচ্ছা, আমার পক্ষ থেকে আজ তোদের জন্য ট্রিট। আমার কথাই লিমা যেন কেমন করে তাকালো। মনে হয় ভাবলো আমি দুঃখে পাগল হয়ে গেছি। একটু পর ওদের কাছে বিদায় নিয়ে বাসায় চলে আসলাম। বাসায় এসে যা দেখলাম তার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। মন খারাপ করে বাসায় আসলাম। এসে দেখি আব্বা দাঁড়িয়ে আছে দরজার সামনে। আমাকে দেখে কাছে আসলেন। এসেই ঠাস ঠাস করে চর মেরে বলতে লাগলেন, সারাদিন কই ছিলি? আমি কোনো কথা বলছি না। তখন বড় আপু বলল, নিশ্চয়ই কোনো মেয়েকে ইফটিজিং করতে গেছিল, যার যে স্বভাব। আপু, তুই চুপ করবি? চুপ করবো কেন? সত্যি বলে গায়ে লাগে, তাই না? ওর কলেজের অনেক খারাপ ছেলে মেয়েরা বিভিন্ন ভার্সিটিতে চান্স পাইছে, ও পায় নাই কেন? সারাদিন মেয়ের পিছনে ঘুরে বেড়ায়, আর সে নাকি হবে ডাক্তার। ওকে জন্ম দেওয়াই ভুল হয়েছে। আমি বুঝি না ওর মতো কুলাঙ্গার আমাদের পরিবারে কিভাবে জন্ম নিল। আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। আমার চোখ দিয়ে শুধু পানি পড়ছে। তোর মতো কুলাঙ্গারের চেয়ে আমি যদি নিঃসন্তান হতাম তবু ভালো হতো। তোর মতো চরিত্রহীনকে এত টাকা দিয়ে খাইয়ে পরিয়ে আমি অনেক ভুল করেছি। তার চেয়ে যদি একটা রাস্তার কুকুরকে খাওয়াতাম তবু ভালো হতো। আমার মান সম্মান নষ্ট করতে হতো না। তোর পিছনে টাকা নষ্ট না করে সেই টাকা যদি ব্যাংকে টাকা রাখতাম তবে আমার মেয়েটার বিয়ে দিতে এত কষ্ট হতো না। তুমি আমার কাছে সেই টাকা এখন চাচ্ছ? আব্বা আমার কাছে তেড়ে এসে বললেন, হ্যাঁ চাইছি। দিতে পারবি? দে, টাকা ফেরত দে। কি বলছো আব্বা? ও তোমার ছেলে, আর ওকে ভরণ পোষণ করানো তোমার কর্তব্য। আপু তুই কথা বলিস না। আচ্ছা, বেঁচে থাকলে আপনার টাকা ফেরত দিব ইনশাল্লাহ। এই বলে রুমের দিকে যাচ্ছিলাম, তখনই আব্বা বলে উঠলেন, ওই দিকে কই যাচ্ছিস? আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। তুই এখনই বাসা থেকে বের হয়ে যাবি। আব্বা, কথা ভুলে যাওয়ার রোগ তোমার কবে হলো? কি বলতে চাচ্ছিস? এসব কথা কি সবার সামনে বলবো? সইতে পারবে? আব্বা আর কোনো কথাই বলল না, চুপসে গেল। কি বলতে চাচ্ছিস আপু? হ্যাঁ, আজ সব কথা বলবো। তোর এই বাড়িতে থাকা খাওয়ার জন্য মোটা অঙ্কের টাকা নিচ্ছে আব্বা। এরপরেও কিভাবে বাসা থেকে বাইর হতে বলো আব্বা? মা কাঁদতে কাঁদতে চলে গেল। আমিও আর দাঁড়িয়ে থাকতে পারলাম না, রুমে চলে এলাম। কিছু ভালো লাগছিল না, না খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন সাকিব এসে নিয়ে গেল। ওর সাথে কোনো কথাই বলি নাই, কিছু খাইও নাই। সাকিব একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, তবুও ওর সাথে কোনো কথা বললাম না। খাবার অর্ডার করলো, আমি কিছু খাচ্ছি না, শুধু ওর দিকে তাকিয়ে আছি আর ও এদিক ওদিক তাকাচ্ছে। অনেক সময় ওর দিকে তাকিয়ে আছি। হঠাৎ খাবার ছেড়ে উঠে গিয়ে বিল দিয়ে আমার কাছে এসে হাত ধরে বাইকে করে একটা পার্কে নিয়ে গেল। আমার সামনে দাঁড়িয়ে বলল, কি হয়েছে তোর? এরকম কেন করলি? কি করছি? কিছু করিস নাই। সরি, তোর কষ্টের দিনে আমি কিভাবে চুপ থাকি বল? তাই বলে আমাকে জানাবি না? তোর বাবার কথা তোকে কিভাবে বলি বল? তোর বাবার এই সব কথা তোকে বললে তোর কি মন ভালো থাকতো? তোর খারাপ লাগতো না? আর বড় কথা হচ্ছে, তোর বাবার প্রতি কি তোর সেই আগের সম্মানটা থাকতো বল? আমার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। সত্যি তো, ও সব ঠিক বলছে। আমি তো এইসব কথা মেনে নিতে পারতাম না। হঠাৎ সাকিব আমাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, আমাকে মাফ করে দে দোস্ত। তোকে না বলে এইসব আমার করা একদমই ঠিক হয়নি। তোর কষ্ট আমার একদম সহ্য হয় না রে। তোকে যে আমার ভাই মনে করি, আমাকে মাফ করে দে। তোর এইভাবে চুপ থাকা একদম সহ্য হচ্ছে না। পারলে মার, তবুও এরকম করিস না তুই। আমাকে বাসায় নামিয়ে দে, ভালো লাগছে না। না, আগে কিছু খেতে হবে, কাল থেকে কিচ্ছু খাস নাই। আচ্ছা চল। এরপর দুজনেই একটু করে খেলাম। সাকিব বাসায় নামিয়ে দিতে আসছে। সাকিবকে দেখে আব্বা বললেন, সাকিব, নাস্তা করে যাও। আমার খাবারের কথা আপনার ভাবতে হবে না, আমার বন্ধুকে খাওয়ালেই হবে। এই বলে সাকিব চলে গেল। আমিও রুমে গেলাম। রাতে খাওয়ার জন্য মা ডাকতে এসে বলল, বাবু খেতে আয়। খাবো না মা। কেন খাবি না? প্লিজ আয় বাবু। খাবো না মা। আর আমাকে খাওয়ার জন্য কেন ডাকছো বুঝছি না। আমি তো রাস্তার কুকুরের চেয়েও খারাপ। ও, এবার বুঝছি। টাকার কথা ভাবছো তো? সেটা সাকিবকে বলে দিয়েছি, ও সময় মতো টাকা দিয়ে দিবে। আর কয়েকটা দিন সহ্য করো।
আর মরে গেলেও মুখ দেখাবো না। মা ওড়না দিয়ে চোখ মুছতে মুছতে চলে গেল। মা চলে যাওয়ার পর অনেকক্ষণ কাঁদলাম। কিছু সময় পর সিমি আপু আসলো, এসে দেখলো আমি কাঁদছি। আমার কাছে এসে বসে ঘাড়ে হাত রাখলো। আপুকে দেখে ওর কোলে মাথা রেখে বললাম, আচ্ছা আপু, আমাকে কি রাস্তা থেকে কুড়িয়ে আনছিল? আমি মরলেই কি সবাই শান্তি পাবে? একটা চর লাগাবো কুত্তা। আর একটা বাজে কথা বললে আর কোনোদিন তোর সাথে কথা বলবো না। এসব হয়েছে লিমার জন্য, ওকে তো আমি কোনোদিনও মাফ করবো না। থাক না আপু, ওর কথা বাদ দে। আপুর চোখেও পানি। দুই ভাই বোন অনেক সময় ধরে কাঁদলাম। এরপর আপু বলল, দেখ তোর জন্য কি আনছি, বিরিয়ানি, তোর ফেভারিট খাবার। খাবো না আপু। চিন্তা করিস না, এটা বাড়ির না, আমি কিনে আনছি। এরপর জোর করে আপু খাওয়াতে লাগলো। আমিও আপুকে খাইয়ে দিলাম। দরজার কাছে দেখি আব্বা আমাদের দেখছে আর চোখের পানি ফেলছে। আসলে কি তোর কোথাও চান্স হয়নি? আমি কোনো কথা বলছি না। আচ্ছা, এখন হয়নি, ইনশাআল্লাহ একদিন হবে, তুই ট্রাই কর। এই বলে আপু চলে গেল। এভাবে ভালোই দিন চলছে। কিছুদিন পর লিমা সবাইকে ডাকলো। ইচ্ছে না থাকা সত্ত্বেও সাকিবের সাথে যেতে হলো। সেখানে গিয়ে দেখি লিমা আগের চেয়ে অনেক শুকিয়ে গেছে। ওর দিকে আর তেমন তাকালাম না। লিমা সবার উদ্দেশ্যে যা বলল তা নিজেরই বিশ্বাস করতে খুব কষ্ট হলো। আব্বা এতটা কাজ করলো, অথচ আমি কিছুই জানি না। খুব কান্না পাচ্ছিল। শোন, সবাই এখানে একজন বাদে সবার দাওয়াত। কিসের দাওয়াত? বড় আপুর বিয়ে। নিজে আমাকে ফোন করে সবাইকে বলতে বলেছে। কোন বড় আপু আর কার বড় আপু? লিমা আমার কথা শুনে হাসতে লাগলো। কেন হাসতেছে কিছুই বুঝছি না। আমি মাথা নিচু করে ফেললাম। সাকিব জিজ্ঞেস করলো, হাসতেছিস কেন? আর কোন বড় আপুর বিয়ে? তুলি আপুর বিয়ে সামনে শুক্রবার। লিমার কথা শুনে যেন আকাশ থেকে পড়লাম। আমার নিজের বোনের বিয়ে, অথচ আমি জানি না। আমাকে একবার জানানোর প্রয়োজন মনে করেনি কেউ। দু চোখ দিয়ে পানি পড়তে লাগলো। খুব ভালো হয়েছে তাই না? কোনো শুভ অনুষ্ঠানে চরিত্রহীনের থাকার কোনো অধিকার নেই। তুই চুপ করবি? ও যাই হোক, ও তো নিজের ভাই, তাই না? নিজের ভাই তো কি হয়েছে? চরিত্রহীন কি কুকুরের পেটে জন্মায়? আমি তো বলি আঙ্কেল সঠিক সিদ্ধান্ত নিয়েছেন। আর সাকিব, তোকে না বললাম কোনো চরিত্রহীনকে নিয়ে আসবি না? কোনো রাস্তার কুকুরের মুখ দেখার কোনো ইচ্ছা নাই আমার। এরপর থেকে একা আসবি। আর বৃহস্পতিবার আপু যাইতে বলছে, একজন বাদে। সাকিব কিছু বলতে চাইলো, কিন্তু আমি ওকে আটকিয়ে বললাম, আমাকে একটু বাসায় এগিয়ে দিয়ে আসবি? খুব খারাপ লাগছে। কি হয়েছে তোর? আচ্ছা, কেমন লাগছে আমাকে বল। লিমা যেন কেমন করে তাকালো। সাব্বির আমাকে ধরতে আসলে সাকিব বাধা দিয়ে বলল, আমার বন্ধুকে আমি একাই সামলাতে পারবো, কাউকে লাগবে না। এরপর সাকিব আমাকে ধরে বাইকে উঠিয়ে চলে যেতে লাগলো। তারপর সাব্বির লিমাকে বলল, তোর কি মনে হচ্ছে না একটু বেশি করে ফেলছিস? আচ্ছা, তুই তো এরকম ছিলিস না। আজ তোর জন্য বন্ধুরা আমাকে ভুল বুঝলো। তুই যা করিস এর জন্য একদিন খুব পস্তাতে হবে, দেখিস। এই বলে সাব্বির চোখের কয়েক ফোঁটা পানি ফেলে চলে গেল। লিমা যেন বাকশক্তিহীন হয়ে গেছে। ও কিছুই বলছে না। বাইক থেকে নেমে সাকিব আমাকে ধরে ডুবে নিয়ে গেল। সিমি আপু আমাকে দেখে দৌড়ে কাছে এসে আমাকে ধরে কাঁদতে কাঁদতে বলল, কি হয়েছে তোর ভাইয়া? তেমন কিছু না, আমাকে নিয়ে কাউকে ভাবতে হবে না। আমার জন্য আমার বন্ধুই যথেষ্ট। সিমি আপু অশ্রুসিক্ত নয়নে আমার দিকে চেয়ে রইল। সাকিব আমাকে রুমে নিয়ে আসার পর ওকে বললাম, পাসপোর্ট আর ভিসার কি খবর? সব রেডি। কালকে নিয়ে আসবি, আর সাব্বিরকেও নিয়ে আসিস। একটা বিষয়ে কথা বলার আছে। আচ্ছা। সাকিব চলে গেল। কিছুক্ষণ পর আব্বা আমার রুমে এসে আমার পাশে বসলো। আব্বাকে দেখে আমি একটু উঠে বসলাম। আব্বা আমাকে দেখে বলল, কেমন আছিস? মরি নাই, বেঁচে আছি। এত খবর নিতে হবে না, যা বলতে আসছেন বলতে পারেন। শুনলাম আপনার মেয়ের নাকি বিয়ে। যা শুনছি সব সত্য। আগামী শুক্রবার, তাই অনুরোধ করছি, তোর এই মুখ বিয়ে বাড়িতে কাউকে না দেখালে খুশি হব। আমি চাই না কোনো চরিত্রহীনের জন্য আমার মেয়ের বিয়ে ভেঙে যায়। তুই চাইলে তোর পা ধরছি, তবু ওই দিন বাইরে আসিস না দয়া করে। আমি হাসতে হাসতে বললাম, আপনাকে চিন্তা করতে হবে না, আর আমার পা ধরতে হবে না। আমি কথা দিচ্ছি কাউকে মুখ দেখাবো না। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। আব্বা চলে গেল। কিছু সময় পর একটা অপরিচিত নাম্বার থেকে কল আসলো। রিসিভ করে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম